ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ছাত্র রাজনীতিতেও পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি। রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র দলের সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা চাই যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন ঠিক করা হচ্ছে না, রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে ছাত্র দলের আয়োজনে ছাত্র সমাবেশ। আজকে এখানে লাখো লাখো জনতা, ইউনূস সাহেব দেখে যান। এতে যোগ দেন ঢাকা সহ বিভিন্ন জেলার ছাত্রদল নেতাকর্মীরা। রোববার বেলা ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও অনেক আগেই জড়ো হন নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। নেতাকর্মীদের ঢল শাহবাগ ছাপিয়ে ছড়িয়ে পড়ে মৎস্য ভবন, কাটাবন, টিএসসি সহ আশপাশের এলাকায়। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না। আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা যাতে আর ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উৎখাত কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষায় জোর দেবে বিএনপি। জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। সমাবেশে ৯ দফা দাবি তুলে ধরেন ছাত্রদল সভাপতি। জানান, ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা। শিক্ষা ঐক্য প্রগতির ঝান্ডাবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের এই সমাবেশেও নেতারা ঘোষণা দিলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশ ও মানুষের স্বার্থে যে কোনো আন্দোলনে রাজপথে থাকবে ছাত্রদল। সেই সাথে শিক্ষাঙ্গনে গড়ে তুলবে সহাবস্থানের ছাত্র রাজনীতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। রাজধানীর শাহবাগে ছাত্র দলের সমাবেশ ছিল উৎসব মুখর। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা। হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ বিভিন্ন জেলা থেকে এসেছে নেতাকর্মীরা। তাদের কাছে দিনটি ছিল উৎসবের, আনন্দের। আমরা যেহেতু বিগত দিনে আন্দোলন সংগ্রাম যে করতে গিয়ে বারবার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, এই যে এখন ধরেন আজকে আসলাম, আমাদের আর মামলার আশঙ্কা নাই, জেলে যাইতে হবে না। এই অতটুকু যে একটা স্বাধীন দেশ আমাদের জন্য কত বড় পাওয়া, এটা বলে বোঝানো যাবে না। আজকে আমরা প্রায় ২৫০০ থেকে ৩০০০-এর মতো নেতৃবৃন্দ এসেছি নরসিংদী থেকে। আমরা বাসে প্রায় ২৩টি বাস এবং ৪৭টি হাইটস নিয়ে এসেছি। আজকে এই দেশ স্বাধীন মুক্তভাবে আমরা একটা সমাবেশে, ছাত্র সমাবেশের আয়োজন করতে পারছি। সবার মুখে কি সুন্দর আপনি হাস্যোজ্জ্বলভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, সেটা আপনারা অবশ্যই দৃষ্টি উপলক করেছেন। ছাত্রদল নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের মাইল ফলক হয়ে থাকবে। তাদের সবার অপেক্ষা জাতীয় নির্বাচনের। যে কটা নির্বাচনী আসন আছে, 3টি আসন, সেই 3টি আসনে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল অতন্ত্র প্রহরী ভূমিকা রাখবে, যাতে ফ্যাসিস্ট সরকারের বা কোনো প্রোপাগান্ডা মব সৃষ্টি করতে না পারে। ছাত্রদল সবসময় ভালো কাজের মধ্যে সাধারণ জনগণের পাশে সবসময় ছিল। আমরা সবসময় সাধারণ জনগণের পাশে থাকতে চাই, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। শাহবাগ মোড় ছাপিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্য ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে নেতাকর্মীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফার ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় র্যাব বিলুপ্তি এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে আইনি কাঠামো তৈরির দাবি জানান নেতারা। গত বছরের 3 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের পতন হয় 5 আগস্ট। এক বছর পর সেই দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় নেতারা অভিযোগ করেন অনেক জায়গায় এনসিপিকে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। এনসিপি নেতারা আরো বলেন, সাম্যের বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের দাবি জানান তারা। বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি অহেতুক প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। তাই এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সমাবেশ থেকে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নের স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের গতি নিয়ে ক্ষোভ জানান এনসিপি নেতাকর্মীরা। বৈষম্য থেকে এদেশের গণমানুষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরপেক্ষ না হলে আগামী নির্বাচন বর্জন করতে পারে এনসিপি। নির্বাচন কমিশনে দল নিবন্ধনের জন্য নথিপত্র জমা ও সিইসির সাথে বৈঠক শেষে কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, একটি দল ছাড়া অন্য দলের ভোটদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে ইসি। পাটোয়ারি বলেন, গত 15 বছরে জনগণ ভোট দিতে পারেনি, এবারও সেই পায়ে তারা চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদানে বাধা তৈরি করলে নির্বাচনে অংশ নেবে না এনসিপি। ইসি যদি সামরিক ও দলীয় উর্দি পরে ভোটদানের প্রক্রিয়ায় বাধা দেয় ও মেরুদণ্ডহীনভাবে কাজ করে, তা মেনে নেওয়া হবে না। ইসির অসঙ্গতিগুলো সবার সামনে তুলে ধরা হবে। তার অভিযোগ, নির্বাচন কমিশনাররা এমন কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন যার কারণে ইসির গ্রহণযোগ্যতা কমেছে। এনসিপি আরও কিছুদিন সময় দিতে চায় ইসিকে। শাপলা প্রতীক ইস্যুতে ইসি চাইলে বিধিমালা সংশোধন করতে পারে বলেও মনে করে দলটি। মানুষ হলে ভোট দিতে পারে নাই, আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে। গত 24 ঘন্টায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ডিএমপি। তাদের মধ্যে ঢাকা মহানগর, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি সহ বিভিন্ন এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছে। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার তালেবুর রহমান জানান, বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির ঘটনায় তদন্ত চলছে। এই ঘটনায় 22 জন ছাড়াও বিভিন্ন জেলা থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘন্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্নভাবে সংগঠিত হয়ে প্রকাশ্যে বা গোপনে
আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। বিমানের টিকিটের অর্থ লোপাটের ঘটনায় ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মতিঝিল থানায় করা মামলায় 3 কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত আজ শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন প্রতিষ্ঠানটির হেড অব ফিনান্স মোহাম্মদ সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার AKM সাদাত। এর আগে অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানের অফিস ও ওয়েবসাইট। কর্মকর্তাদের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে মালিকপক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 2017 সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং ও ভিসা সেবা দেয় তারা। কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে। সকালবেলায় হঠাৎ করে আমরা দেখতেছি যে আমাদের পোর্টালে ঢুকতে পারতেছি না। তখন ওনাদের অফিসে আসি, দেখি যে ওনারা পলাতক, ওনারা নাই। ওনাদের অফিসার আর যারা ছিল তাদের সাথে কথা বলে আমাদের যারা সবাই ছিল সবাই মিলে আমরা একটা মামলা দিছি। গভর্নমেন্ট এটার বিরুদ্ধে ওইভাবে অ্যাকশন নেয় না, এটার প্রতিকারও হয় না। মাঝখান দিয়ে ভুক্তভোগী হয় যারা এটার সাথে যুক্ত থাকে কোনো না কোনোভাবে। সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার থেকে অনলাইনে 2025-26 কর বর্ষের রিটার্ন দেওয়া যাবে। তবে প্রবীণ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিসহ 4টি বিশেষ শ্রেণীর করদাতার জন্য কাগজের রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। বর্তমানে 1,12,00,000 মতো কর শনাক্তকরণ নম্বরধারী বা TIN-ধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছর মাত্র 40 লাখের মতো রিটার্ন দেন। গত বছর ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠান সহ নির্দিষ্ট কিছু করদাতা শ্রেণীর জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর 17 লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দেন। করের আওতা বাড়াতে এবার ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল NBR। NBR-এর আদেশে বলা হয়েছে, 65 বছরের বেশি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। সোমবার থেকে করবর্ষ 2025-26-এর রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে। করদাতারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। একটা শক্তিশালী সুশাসন এবং রাষ্ট্রের স্বার্থে সবাইকে এক জায়গায় হতে হবে এবং হয়ে যে রেভিনিউ কালেকশন বাড়ানোর কোনো বিকল্প নাই, আবার রেভিনিউ সিস্টেম যাতে বিনিয়োগ এবং করদাতা বান্ধব হয় সেটারও বিকল্প নাই। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা দেবেন রাজস্ব বোর্ডের কর্মীরা। উমনহা রাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে আবারও কমেছে এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রোববার এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য দর ঠিক করেছে BERC। রোববার BERC কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এর আগে গেল 2রা জুলাই 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়। কাঁচামালের দাম কমায় এলপিজির দাম কমেছে বলে জানায় সংস্থাটি। এছাড়া চলতি মাসে অটো গ্যাসের দাম লিটারে 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়, যা গেল মাসে ছিল প্রতি লিটার 62 টাকা 46 পয়সা। এবছর এ নিয়ে টানা 3 মাস কমলেও এলপিজি ও অটো গ্যাসের দাম। প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে সরকারি সংস্থাটি। অবৈধভাবে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গা আদি চ্যানেলের লালবাগ সহ বেশ কয়েকটি এলাকার জমি। পরিবর্তন করা হচ্ছে নদীর জমির শ্রেণীও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্ধার করা জমিতেও নতুন করে চলছে দখলদারিত্ব। জেলা প্রশাসন বলছে, আদালতের রায় মোতাবেক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে এসব জমি উদ্ধারে শিগগিরই অভিযানে নামার ঘোষণা দিয়েছে দক্ষিণ সিটি।
রাজধানীর লালবাগ মৌজা বেড়িবাঁধের পাশে ট্রাক ভর্তি করে আবর্জনা ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গার আদি চ্যানেলের অংশ। এর আগে উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করেছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে মামলা করে ফেরত পান স্থানীয় ব্যবসায়ী সাইদ হোসেন ময়না হাজি। প্রথম একটা রায় হয়েছে, রায়ের পরে সরকার আবার আপিল করছেন। আপিলে আমরা যেছি, যেটার পরে আমরা জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছি। জেলা প্রশাসক আমাদের কাগজপত্র দেখে যাচাই বাছাই করে আমাদেরকে ছাড়পত্র দিয়েছেন। ভিপি সম্পত্তি হিসেবে তিনি আদালত থেকে রায় পেয়েছেন ভিপি ট্রাইব্যুনালে এবং আপিল ট্রাইব্যুনালে। পরবর্তীতে তিনি ডিসি অফিস থেকে সেটাকে অবমুক্ত করেছেন এবং ডিসি অফিস থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন এটা তার অনুকূলে বুঝিয়ে দেওয়া হয়। তবে দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন কর্পোরেশনের অধিগ্রহণ করা 0.70 একর জমি দখলের জন্য ভরাট করেছেন ময়না হাজি। বেআইনিভাবে চ্যানেলের অংশ ভরাট করে জমির শ্রেণীর পরিবর্তন করেছেন। আমরা তাদেরকে জরিমানা করব, জরিমানা করব বা আমাদের যে ইনস্ট্রুমেন্টস আছে সেগুলো দিয়ে আমরা এই বিষয়গুলো উচ্ছেদ করব। আমাদের যান্ত্রিক সার্কেলে যে যন্ত্রগুলো আছে সেগুলো দিয়ে নরমালি আমরা উচ্ছেদ করি। শুধু এই অংশ নয়, আদি বুড়িগঙ্গা চ্যানেলের শহীদনগরের লোহার ব্রিজ এলাকায় প্রকল্পের নামে জমি ভরাট করে ঠিকাদার প্রতিষ্ঠান এনডিই জমির শ্রেণীরও পরিবর্তন করে তারা। এটা খাল ছিল, এখন বরাদ করে আর রাস্তা বানাই যাচ্ছে, এদিক দিয়ে ব্রিজ বানাইবো দেখা। আগে ছিল খাল, আমরা শৈশবে এগুলো বিশাল লাগে, এখানে মাছ ধরছে, আমরা নৌকা পাইছি, কত কিছু গোসল করছি, বহুত কিছু। 2022-23 অর্থ বছরে চ্যানেলটি 4.5 কিলোমিটার এলাকা খনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। ব্যয় হয় প্রায় 30 কোটি টাকা। সেখানে সবুজায়ন ও নান্দনিক স্থাপনার লক্ষ্য থাকলেও নানা বাধায় সে কাজ আর এগোয়নি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে স্টেডিয়ামের কিউরেটর গামিনীর চুক্তি বাড়লেও তার বিকল্প খুঁজতে চায় বিসিবি। সিলেটে স্পোর্টিং কন্ডিশনে নেদারল্যান্ড সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি সারবে টাইগাররা, বলেছেন নাজমুল আবেদিন ফাহিম। টাইগার্স ও এইচপির চলমান সিরিজ থেকে দুজন এশিয়া কাপের দলে ঢুকতে পারে আভাস দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। মিরপুরে মন্থর উইকেটের কারিগর প্রধান পিচ কিউরেটর গামিনী সিলভা। দীর্ঘদিনের অভিযোগ, তুমুল সমালোচনা সত্ত্বেও বিসিবির আস্থায় টিকে আছেন এই লঙ্কান। চুক্তি বেড়েছে আরও 1 বছর। আবার গামিনীর বিকল্প খোঁজার কথাও বলা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে। গামিনী যদি থাকে বা না থাকে, একজন বিকল্প তো আসলে তৈরি করতে হবে বা খুঁজতে হবে। আসলে সেই বিকল্প খোঁজার কাজটা কি স্যার চলছে কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই সেটা বোর্ড সেট নিয়ে কাজ করছে। আধুনিক ক্রিকেটের সাথে পাল্লা দিতে স্পোর্টিং কন্ডিশনে সিরিজ আয়োজনের বিকল্প নেই। আপাতত এশিয়া কাপের সেরা প্রস্তুতিতে নেদারল্যান্ড সিরিজ সিলেটে করার প্রস্তুতি বিসিবির। যদি 300 রানের উইকেট করতে পারে তো তাই চাইবো আমরা। এখন আমাদের হাতে বেশ সময় আছে এবং there's no reason কেন আমরা মোটামুটি ভালো উইকেট করতে পারবো না। ডেফিনেটলি এরকম উইকেট না যেটা 130-40 করতে কষ্ট হবে। আমরা চাইবো অ্যাটলিস্ট 170-80 রানের উইকেট হোক, পারলে 200 রানের উইকেট হোক। চট্টগ্রামে 2 গ্রুপে ভাগ হয়ে চলছে বাংলাদেশ টাইগার্স ও এইচপি দলের টি20 সিরিজ। ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখতে এমন উদ্যোগ ধরে রাখতে চাই বোর্ড। সেরা পারফর্মারদের 2-1 জনের জায়গা হতে পারে এশিয়া কাপের দলে। সিলেক্টরও দেখতে পাচ্ছি, কিন্তু একটু নিচে থাকলেও কার মধ্যে সেই সম্ভাবনাটা আছে। এখনই কার দিকে আমাদের তাকাতে হবে, কাকে একটু ফাস্ট ট্র্যাক করতে হবে। এক্সট্রা অর্ডিনারি পারফর্মার যদি কেউ থাকে তার সুযোগ হতে পারে, অথবা এই মুহূর্তে যারা দলে আছে তাদের মধ্যে যদি কারো পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি না হয় এবং তার যদি বেটার রিপ্লেসমেন্ট থাকে, সেখানে তো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। হৃদয়ের পর তাসকিন কাণ্ডে বিব্রত হতে হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বিসিবি। গণমাধ্যমের সাথে কথা বলতেও ক্রিকেটারদের কোড অফ কন্ডাক্ট মেনে চলার আহ্বান। প্লেয়ারদেরকে মনে করিয়ে দেয়, এটা সবসময়ের জন্যই প্রযোজ্য। এটা আগেও দেওয়া হয়েছে, এটা আবার নতুন করে শুধু প্লেয়ারদেরকে না, পুরো অফিসকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকেরই একটা কোড অফ কন্ডাক্ট আছে, মিডিয়া কোড অফ কন্ডাক্ট আছে। টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু 6 আগস্ট। নেদারল্যান্ডস সিরিজ হতে পারে 19 থেকে 25 তারিখের মধ্যে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা নেই বলে জাতীয় দলেও সেটা পাওয়া যায় না, বলেছেন বিসিবি কোচ সোহেল ইসলাম। তবে পরিস্থিতি বদলের চেষ্টার কথা জানিয়ে তিনি বলছেন, লম্বা বিরতিতে টেস্ট ক্রিকেটারদের স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করা হচ্ছে। টেস্ট দলের তারকাদের লম্বা বিরতি, নভেম্বরের আগে নেই সাদা পোশাকের কোনো চ্যালেঞ্জ। তবে ক্রিকেটারদের তৈরি রাখতে গেল কয়েকদিন ধরে চলছে লাল বলের অনুশীলন। শ্রীলঙ্কা সফরের ভুল ত্রুটি ও ফিটনেস নিয়ে কাজ হচ্ছে। মুশফিক, মমিনুল, খালেদরা নিয়মিত অনুশীলন করছেন। বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা, এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার।
এটা এমন না যে এক টেস্টে আমি 2টা 100 মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না। তো আমরা আসলে নোটিশ করা এবং শান্তর সাথে এই বিষয়েও কথা হচ্ছিল যে একটা ছেলে যখন 2 ইনিংসে 100 মারে তারপরে টেস্টে অবশ্যই তাকে আরও রান করা উচিত ছিল, কিন্তু আমাদের দেশে হয় কি এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই। 3 ফর্ম্যাটে জাতীয় দলের বড় সমস্যা ব্যাটারদের ধারাবাহিকতার অভাব। এক ইনিংস ভালো করলে 5 ইনিংসে খুঁজে পাওয়া যায় না। এমন সমস্যা দ্রুত সমাধান নেই, বদলাতে হবে অনেক কিছু। তবে কাজ শুরু করে দিয়েছেন বিসিবি কোচেরা। আমি নিজের দিন শেষে কোথায় দেখতে চাই, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই কালচারটা ছিল না, আমাদের তো নাই কালচার, কিন্তু স্টার্ট তো করতে হবে। তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি। অভিজ্ঞ থেকে তারকা সবার মধ্যে তাড়না দেখতে চায় বিসিবি, দেখতে চায় পারফরমেন্সে উন্নতির তাগিদ। এরিয়াতে আসলে ডেভেলপমেন্টের দরকার, যেখানে স্কিলের আসলে মডিফাই করা দরকার আছে বা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, সেই জায়গাগুলোতে কাজ করছি। এখন আমরা ইনডোর বেস করছি, এরপরে আস্তে আস্তে যখন আমরা যত ম্যাচের কাছাকাছি যাবে আমরা এটা নেট করব, তারপরে আস্তে আস্তে ম্যাচের মধ্যে ঢুকবো। তো এইভাবে আসলে প্ল্যান করা থাকে। জাতীয় দল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, এই দল যাবে অস্ট্রেলিয়াতে, বাকিরা ব্যস্ত থাকবে এনসিএলে। এমন টানা খেলা টাইগার ক্রিকেটের জন্য ইতিবাচকভাবে দেখছেন এই কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 মাসের চুক্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দলের দায়িত্বে সিগফ্রাইড আইকম্যান। বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়াই হবে মূল লক্ষ্য বলেছেন এই ডাচ কোচ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আইকম্যান। প্রথমবার হকি বিশ্বকাপে খেলবে অনূর্ধ্ব-21 দল। সেই মিশনের জন্য দায়িত্বে ইউরোপিয়ান কোচ সিগফ্রাইড আইকম্যান। ডাচ কোচের সঙ্গে চুক্তি 3 মাসের। ইউরোপিয়ান কোচ হলেও এশিয়ান হকিতে পরিচিত মুখ আইকম্যান। তার অধীনে প্রথমবার 2018 এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতে জাপান। এছাড়া পাকিস্তান ও ওমান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন আইকম্যান। ভারতে 28 নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-21 হকি বিশ্বকাপ। মাত্র 3 মাসের প্রস্তুতিতে বাংলাদেশ দলকে কতটুকু গড়তে পারবেন আইকম্যান? 3 মাস কম না, দীর্ঘ সময় অনুশীলন ও ক্যাম্প করানো বাংলাদেশের পক্ষে কষ্টসাধ্য। আমি এই সময়ের মধ্যেই ফিটনেসে উন্নতি ও খেলার মান উন্নয়ন করতে চাই। বিশ্বকাপের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। স্বাভাবিকভাবে শক্তিমত্তায় বাংলাদেশ গ্রুপের সবচেয়ে পিছিয়ে। তবে দুর্বলতা প্রকাশ না করে লড়াকু মানসিকতা দেখতে চান কোচ আইকম্যান। অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিশ্বমানের দল, তাদের এই পর্যায়ে ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই। বিশ্বকাপে বাংলাদেশের তেমন সম্ভাবনা দেখছে না ফেডারেশনও। র্যাঙ্কিংয়ে উন্নতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই মূল লক্ষ্য। আমাদের যে স্ট্যান্ডিং আছে বর্তমানে, এটাকে আমরা র্যাঙ্কিংটাকে আরো আগায় নিয়ে আসা, ওদের সাথে ভালো কম্পিটিশন করতে হবে, ওদের সাথে ভালো খেলা দিতে হবে, কেন কেউ মনে না করেও যে বাংলাদেশ ইজ এ রোল ওভার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন কোচ আইকম্যান। তার অধীনে পাকিস্তান, জার্মানি কিংবা হল্যান্ডে 6টি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 বছর যারা গণমাধ্যম ব্যবহার করে ফ্যাসিবাদের দালালি করেছে তাদের বর্তমান অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার বিকেলে রাজধানীর তথ্য ভবনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও বেতন ভাতা নিশ্চিতে কাজ চলছে। গণমাধ্যমের মালিকানার সঙ্গে সাংবাদিকদের যুক্ত করারও পরিকল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছেন। তাদের কল্যাণে সাংবাদিক সংগঠন সহ নিজ নিজ মিডিয়া হাউসকে কাজ করার আহ্বান জানান তিনি। আমি বলে আসতেছি, সংবাদ মাধ্যম যদি স্বাধীনতা চায়, স্বাধীনতার সাথে সাথে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক ব্যবস্থাতে যেতে হবে। এটা গেলেই আস্থার যে সংকট আছে এটা ফেরত আসবে। এবং এটার প্রথম দাগ হচ্ছে যারা গত 16 বছরে ফ্যাসিবাদের দালালি করেছেন, যারা অনৈতিকতা এবং দুর্নীতির সাথে ছিলেন, তারা যদি নিজেদের কে স্পষ্ট করেন জনগণের সামনে। একদম মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তুলে সেই সাংবাদিক,
তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে। প্লিজ আপনার মফস্বলে যে সাংবাদিকটা আছে দেখেন সে আসলে কত টাকা পায়, তার একটা সেফটি ইকুইপমেন্ট আছে কিনা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে রামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী মোটরসাইকেলের সাথে মাধবপুরগামী মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 2 মোটরসাইকেলে থাকা 4 আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দু সালে গাজায় আগ্রাসন শুরুর পর 54 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। ইসরায়েলি গণমাধ্যম ক্যানের বরাতে সম্প্রতি এ তথ্য দিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। এতে বলা হয়েছে 2023 সালে 17 জন, 2024 সালে 21 এবং 2025-এ 16 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। প্রতিবেদন বলছে, সংরক্ষিত সেনাদের মধ্যে আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার মস্কো সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছেন উইটকফ। নেটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটটাকার আশা প্রকাশ করেন এই সফর শান্তি আলোচনায় অগ্রগতি আনতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র নেটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছে, যা পরবর্তীতে ইউক্রেনের কাছে হস্তান্তর হতে পারে। এই চাপের মাধ্যমে রাশিয়াকে আলোচনা টেবিলে ফেরানো সম্ভব বলেও মনে করছেন হুইটেকার। সম্প্রতি ট্রাম্প শান্তি আলোচনার জন্য নির্ধারিত সময়সীমা 50 দিন থেকে কমিয়ে 10 দিন করেছেন। সংরক্ষিত বনের ঝর্ণা ঘিরে পর্যটন বন্ধ করতে হবে। পার্বত্য এলাকার দর্শনার্থীদের জন্য কিছু ঝর্ণা উন্মুক্ত রেখে গভীর বনে অবাধ সমাগম বন্ধ করা জরুরি বলে মনে করছেন গবেষকরা। জানান, ব্যাঙ, ফড়িং, গুইসাপ, পাখি ও বাদুড় সহ নানা প্রাণীর জীবনচক্র চলে পাহাড়ের এই জলধারা ঘিরে। পর্যটকদের হই হুল্লোড়ে নষ্ট হচ্ছে পরিবেশ প্রতিবেশ। প্রায় 600 একরের এই সংরক্ষিত বনাঞ্চলে ছোট বড় এরকম বেশ কিছু ঝর্ণা রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। এই ঝর্ণাকে কেন্দ্র করে এই বনের ভিতরে জীববৈচিত্র্যের জীবনচক্র আবর্তিত হচ্ছে। পাহাড়ে উদ্ভিদ ও প্রাণীর তৃষ্ণা মেটায় ঝর্ণা বা শৈলপ্রপাত। ছড়া ও ঝিরির বুকে জমে থাকে পানি। গভীর বনে এমন বেশ কিছু পানি প্রবাহ রয়েছে, সেগুলো ঘিরেই বেঁচে থাকে ফড়িং, মাছ, পাখি, বাদুড় সহ সরীসৃপ, উভয়চর ও জলচর। ঝর্ণার 2 পাশে উদ্ভিদের আবাস। বর্ষায় প্রাণ প্রকৃতি আরও সজীব হয়ে ওঠে, পাহাড়ের জঙ্গল যেন প্রাণ ফিরে পায়। এই ধরনের ঝর্ণা বা জলপ্রপাত যেখানে আছে সেখানেই এই ধরনের নিশাচর প্রাণীগুলো বসবাস করে। আর রাতের বেলা এখানে বন বিড়ালের যে কয়েকটা 2-3টি প্রজাতি আছে, মায়া হরিণ, এখান থেকে এখন সাম্বার হয়তো হারিয়ে গেছে, কিন্তু একসময় তারাও আসতো এখানে পানি খাওয়ার জন্য। এবং এই স্রোতধারাই সারা বনের মধ্যে সারা বছর পানি প্রবাহকে জীবিত রাখে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চলে থাকা ঝর্ণা ও শৈলপ্রপাত ঘিরে পর্যটনের বিকাশ হচ্ছে। বর্ষা থেকে শীত বা গ্রীষ্মে অসংখ্য দর্শনার্থীর সমাগম থাকে এসব জায়গায়। পর্যটকের হৈহুল্লোড়ে নষ্ট হচ্ছে জলাধারের স্বাভাবিক পরিবেশ। থানচিতে অথবা রেমাক্রিতে আরও ওপরের দিকে যেসব আছে, যেমন বগা লেকের আশপাশে যেগুলো আছে, সেইগুলো একেবারেই পাবলিকের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত, শুধু গবেষণার জন্য। এবং যারা এটা সংরক্ষণ করবেন তারা ছাড়া আর কারোই এখানে আসলে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া দরকার। বনটা তো সংরক্ষিত আছেই, বিশেষ করে ঝর্ণাগুলোকে আলাদাভাবে ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে এটা পাবলিকের জন্য যাতায়াতের কোনো জায়গা না। গবেষকেরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের কাঁচালং, পাবলাখালী, সাঙ্গু, মাতামুহুরীর সংরক্ষিত গভীর বনে যেসব ঝর্ণা, শৈলপ্রপাত ও জলাধার রয়েছে তা সংরক্ষণের এখনই পরিকল্পনা নেওয়া জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।